এই যে নির্বাচন হলো এবং পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, আমি আপনাকে নির্বাচন নিয়ে প্রশ্ন করতে চাই, যেহেতু মাত্রই নির্বাচনটা হলো। দেখা গেল যে বিএনপি নেতৃত্বাধীন জোট 200-র বেশি আসন পেয়েছে। মনে হয়েছিল যে খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে কোনো জায়গায়, সেটা আসলে হয় নাই। আমার এই প্রশ্নের আবার আবার একটা ব্যক্তিগত আপনার কাছেও একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে ঢাকা 13 আসন, অর্থাৎ যে আসনটিতে আপনি লড়াই করেছেন, সেই আসনটা নিয়েও অনেক আগ্রহের জায়গা ছিল। আপনার কাছে কি মনে হয়, যদি আপনি ইঞ্জিনিয়ারিংটার কথা আপনি বলছেন, আসলে ভোট পরবর্তী সংবাদ সম্মেলন বা ভোট পরবর্তী সাংবাদিকের কাছেও আপনি এরকম কথা বলছেন, আপনার কাছে কি মনে হয় যদি ইঞ্জিনিয়ারিংটা হয়ে, বা আপনি, আমি ধরে নেই যে মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে সেটা কে করলো? মানে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, মানে সরকারের ভিতর থেকে কেউ, সেনাবাহিনী, নাকি এইটা একটা ইঞ্জিনিয়ারিংটা বিএনপি, কে করলো এটাই? ভোট কেন্দ্র দখল, রাতের থেকেই আপনার গোপন ভোট শুরু, দুই প্রার্থীদের মধ্যে, তাদের মধ্যে সহিংসতা, হামলা, ভোট কেন্দ্রের উপর হামলা, এই তথ্য তো সারা রাত ধরে বেরোচ্ছে, সারা দিন ধরে বেরোচ্ছে। আর আপনার মানুষ কতটা অংশগ্রহণ করতে গিয়েছে, আপনাদের অফিসিয়াল তো সংখ্যা সকালবেলা সামান্য একটু ছিল, তারপর তারা বাড়াচ্ছে দিনের। তবে ভোট কেন্দ্রে দেখা যায় মাঝে মধ্যে একটু কিছু লোক আছে, কিছু কেন্দ্রে লোক আছে, বা তাছাড়া লোকজন নাই। তারপর আপনার অনেকেই যারা ভোট দিতে যাচ্ছে গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে। সো এটা তো কোনো নির্বাচনই হয়নি। তবে এখন তো আপনার বাধ্য করে গায়ের জোরে আপনার শুধু আওয়ামী লীগ না, আপনার বাংলাদেশের যতই আপনার প্রগতিশীল দল তাদেরকে বাদ করা হয়েছে, তাদের নেতা কর্মীরা জেলে, তাদের অফিস টফিস কিছুই নেই, পুড়িয়ে ফেলা হয়েছে, তাদেরকে কোনো ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। তাহলে এটা গণতান্ত্রিক কিভাবে বলা যায়? আপনি যদি একটা দেশের অর্ধেক দলকে বাদ দিয়ে নির্বাচন করেন, সেটা কিভাবে গণতান্ত্রিক বা গ্রহণযোগ্য হয়? ভোটের সংখ্যা এখন পর্যন্ত 50% ক্রস করে নাই, আর এখানে তো অনেক কারচুপি হয়েছে। তার মানে দেশের অর্ধেক মানুষের বেশি কিন্তু এখনো ভোট। এটা তো সাজানো একটা নির্বাচন, এটা তো শুরু থেকেই সাজানো, কারণ গায়ের জোরে বাধা দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে অন্যগুলো দলকে। আপনি একটা নির্বাচন যেখানে অর্ধেক দল বাদ দেওয়া হয় গায়ের জোরে, সেটা কিভাবে নির্বাচন হয়? আমাদের পদক্ষেপ হবে যে এটা দেশের মানুষ দেখতে পারবে, যেই মানুষ এটা বুঝবে, দেশের দেখা যাবে যে দেশের পরিস্থিতি কি হয়। গত 1.5 বছরে যা হয়েছে সেটা তো আমরা দেখেছি। আপনার কোনো আইন শৃঙ্খলা নেই, অর্থনীতি পড়ে গেছে, আরো হবে। সরাসরি রাজনীতি করতে চাইনি, ভবিষ্যতে কি হবে আমি তো বলতে পারবো না। তবে দেশের রাজনীতিতে কে আসবে এটা দলের কর্মীদেরই নির্ধার করতে হবে, দেশের যারা আমাদের সাপোর্টার তাদেরই নির্ধার করতে হবে। এটা আমার দায়িত্ব না, আমি তো তাদেরকে বলে দিতে পারি না। তো আমি সারা জীবনে বিদেশে, আমি আমেরিকা এখন 31 বছর ধরে আছি, এখানে আমি শান্তিতেই আছি। তো ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। তবে বর্তমানে তো বাংলাদেশের ভবিষ্যৎ ভালো মনে হয়। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, আওয়ামী লীগ নির্যাতিত এখন। তো এইখানে তো আপনার ভাঙন হওয়ার প্রশ্নই উঠে না, কারণ আমাদের হাজার হাজার, গত কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের 20,000-এর উপর গ্রেফতার হয়েছে। গত 1.5 বছরে আমাদের হাজার হাজার নেতারা, কর্মীরা জেলে আছে এখনো কোনো বিচার ছাড়া। আর বাকিদের তো দেশ ছেড়ে, অনেকের হাজার হাজারের দেশ ছেড়ে ভেগে যেতে হয়েছে, কারণ তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার যে নিজের বাড়ি, আমার বাবার বানানো বাড়ি, সেই 40 বছর পুরানো বাড়ি, ওই বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন তো বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিস্থিতিই নাই। তো সেখানে রাজনৈতিক দলের কি হবে এটা এখন চিন্তা করে কোনো লাভ নেই, এটা ভবিষ্যতেই দেখা। আর দেশের সব থেকে পুরানো দল আওয়ামী লীগ মুছে যাবে না। আওয়ামী লীগ ফেরার প্রশ্ন না, আওয়ামী লীগ দেশে আছে। এই দেখেন, এই নির্বাচনে দেশের অর্ধেকের বেশি মানুষ কিন্তু ভোট দেন, তারা বেশিরভাগ আওয়ামী লীগের সমর্থক। তো আওয়ামী লীগ দেশে আছে, সেটা প্রশ্ন, সেটা ভবিষ্যতে দেখা যাবে। গ্রেফতার করা হবে, জেলে নেওয়া হবে, হত্যা করা হবে। গত 1.5 বছরে 500-র উপর আমাদের নেতাকর্মী হত্যা করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 35 জনের মতন পুলিশের কারাগারেই হত্যা করা হয়েছে।
তো এখন তো সেই পরিস্থিতিই নেই। আপনার তো আপনি যদি একটা গণতন্ত্রের কথা বলেন, সব থেকে বড় দল, যেটা সব থেকে পুরানো দল, তাদেরকে যদি আপনি গায়ের জোরে এভাবে নির্যাতন করে ব্যান করে রাখেন, তো তারা ফিরবে কিভাবে? বারবার বলেছি এখানে আমার মা নিজে ব্যক্তিগতভাবে জুলাই 24 সালেই যারা নিহত হয়েছে তাদের পরিবারদের সাথে দেখা করেছেন, তাদেরকে ওয়াদা করেছেন বিচার হবে। তবে আমরা একটা জুডিশিয়াল কমিটিও গঠন করেছিলাম, সেই কমিটিকে তো এই সরকার এসে বাতিল করে দিয়েছে। শুধু সেটা না, আওয়ামী লীগের তো শত শত কর্মী হত্যা হয়েছে, যারা তাদেরকে হত্যা করেছে তাদেরকে কিন্তু এই সরকার ইনডেমনিটি দিয়েছে, আইনগতভাবে ইনডেমনিটি দিয়েছে, যে যারা প্রোটেস্টার তাদের বিরুদ্ধে কোনো আইনগত বিচার হবে না। তো আপনি এক হাতে আপনি হত্যাকাণ্ডর ইনডেমনিটি দিচ্ছেন, আরেক হাতে আপনি ক্ষমা চাচ্ছেন, ক্ষমার দাবি করছেন, সেটা কিভাবে হয় সেটা আমাকে বোঝান। যে সেটা একদম জায়েজ, সেটা আইনগতভাবেই জায়েজ, অথচ আপনি ক্ষমার কথা বলছেন, সেটা কিভাবে হয়? বিচার হতে হলে তো সমান বিচার হতে হবে, ছিল না। এখন 1.5 বছর হয়ে গেছে, তো এখন আর কি বিষয় থাকে? যেভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন করা হচ্ছে, এগুলা যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আওয়ামী লীগের আর কি থাকে বলা। তিনি আসলে এত বছর রাজনীতি করতে চান, তো তিনি কি করবেন এটা ওনাকেই জিজ্ঞেস করতে হবে। তবে আমার আর মনে হয় না। তো সেটা আবার বলছি যে ভবিষ্যতে কি হবে আমি বলতে পারি না। তবে তিনি বহুত বছর ধরেই 2018 আগের থেকেই তিনি বলছেন তিনি রিটায়ার করতে চান। না, আমাদের সেরকম কোনো চিন্তা নেই। বাংলাদেশে এখন ভবিষ্যৎ কি হবে, আপনি যেটা বললেন যে হ্যাঁ আওয়ামী লীগ যে এত বছর ক্ষমতায় ছিল, তার আগে আওয়ামী লীগ বিএনপি দুদলই ক্ষমতায় ছিল। তবে একটা জিনিস বাংলাদেশের মানুষ অলরেডি বোঝে, এবং আরো ভবিষ্যতে দেখা যাবে যে আওয়ামী লীগের যে 16-17 বছর, এটা যে অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন, আইন শৃঙ্খলা, জঙ্গিবাদের বিরুদ্ধে যে শক্তিশালী অবস্থান, এরকম শান্তিপূর্ণ সময়, এরকম অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। আর এটা বাংলাদেশের মানুষ আরো গত 1.5 বছর টের পেয়েছেই। এখন যেই সরকারই আসুক, আগামীতে দেখা যাবে, কারণ আওয়ামী লীগের রেকর্ড কেউ ম্যাচ করতে পারবে না। এই দেশ আমাদের সবার, প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। প্রিয় দেশবাসী, আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি,
তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি। পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছতা সাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। বিএনপি সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। পাশে বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন। হাটে মাঠে ঘাটে, অফিস আদালতে জনগণের ভোগান্তির শেষ নেই। জনজীবনের নানা ক্ষেত্রে জনদুর্ভোগ লাঘব করা না গেলে জনমনে স্বস্তিও ফিরবে না। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা বাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল, নৌ, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। আমরা মনে করি সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থার সহজ, সুলভ এবং নিরাপদ করা গেলে একদিকে যেমন জনগণের শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক নির্ভরতা কমবে, অপরদিকে পরিবেশেরও উন্নতি হবে। আমাদের চারপাশে সমস্যার শেষ নেই, তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয়।
আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাহলে এই জনসংখ্যাই হবে আমাদের জনসম্পদ। একে দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশই নয়, বিশ্ব বাজারও আমাদের জন্য উন্মুক্ত। তথ্য প্রযুক্তির সিঁড়ি বেয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। প্রযুক্তির এই